আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র রুদ্ধ করতেই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, অভিযোগ রিজভির। বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল আর্মির ২ সশস্ত্র সন্ত্রাসী নিহত, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারের গুলিতে ২ বাংলাদেশি নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল ফোর্স মোতায়েন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়েও। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। রাকিব হাসানের রিপোর্ট। তীব্র তাপদাহে পড়ছে প্রায় গোটা দেশ। এমন পরিস্থিতিতে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে চলমান তাপদাহের মধ্যেই খুলে দেয়া হলো দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। গরমে যেন ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট না হয়, সেজন্য প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বেলা 11:30 পর্যন্ত। ২ শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট চলবে ৮টা থেকে বেলা 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে বেলা 10:45 থেকে 11:30 পর্যন্ত। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালালেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুশি হলেও তীব্র গরমে পুনরায় স্কুল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। এই অবস্থায় অধিকাংশ অভিভাবকেরাই সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না। আমাদের বাচ্চারা তো পড়াশোনায় পিছিয়ে গেছে। স্কুলের সময় সীমাটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে মনে হয় ভালো হয়। ঢাকার বাইরের অবস্থাও প্রায় একই। তীব্র তাপদাহের মধ্যেই খুলেছে রংপুরের সকল স্কুল কলেজ। দীর্ঘ ৩২ দিনের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমে স্কুল কলেজ বন্ধ কিংবা মর্নিং শিফট করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। মর্নিং স্কুল দিলে ভালো হয়, মর্নিং স্কুল দিতে হবে, নতুবা স্কুল বন্ধ দিতে হবে। যেহেতু এই তাপমাত্রার মধ্যে বাচ্চারা স্কুলে গেলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধটা কিন্তু পুনরায় দেওয়া দরকার, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। সারা দেশের সাথে একযোগে বরিশালও খুলেছে স্কুল কলেজ। শিক্ষার্থীদের দাবি, স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানগুলো। চিন্তিত যে একদিকে শিক্ষার ব্যবস্থা খুব খারাপ, এই জন্য আমি মনে করি যে স্কুলটা খোলা থাকুক। আমাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। আমাদের অধিদপ্তরের নির্দেশনা হলো প্রাথমিক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরকমই থাকবে। রাকিব হাসান, মাই টিভি। রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এ পরিস্থিতিতে আরও ৭২ ঘন্টা বা ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ রোববার থেকে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। তীব্রতা অনেকটা কমে আসবে, তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এখন যে অবস্থা আছে অতি তীব্র তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ, সেটা অনেকটা প্রশমিত হবে ৭২ ঘন্টা পর।
এই গরমে খেটে খাওয়া মানুষদের জন্য ছাতা কিনে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, তাপদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টি দেওয়ার জন্য অর্থ প্রয়োজন, যার জন্য কর্পোরেট কোম্পানি ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মালির অভাবে রাস্তার অনেক গাছ নষ্ট হয়ে গেছে জানিয়ে নগরবাসীকেও বৃক্ষ রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানান মেয়র আতিক। আমরা কৃত্রিম বৃষ্টি দিয়েছি, আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, আমরা গতকাল পানি দিয়েছি। আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে। 200টা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে। তাপপ্রবাহে প্রাণীকুল ওষ্ঠাগত, দেশ জুড়ে বইছে মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বিপর্যস্ত উত্তরাঞ্চলে জনজীবন, শুকিয়ে গেছে নদী নালা খালবিল, টিউবওয়েলে পানি উঠছে না রংপুরের বিভিন্ন এলাকায়। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গরমের পাশাপাশি যোগ হয়েছে লোডশেডিং। পানির অভাবে শঙ্কা দেখা দিয়েছে কৃষকের চাষাবাদেও। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। রংপুরে তীব্র তাপদাহের সাথে লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছে উত্তরের জনজীবন। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জেলার বেশিরভাগ টিউবওয়েলে মিলছে না পানি। এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছে সাধারণ মানুষ। বাইরে বাইরে হওয়া যাচ্ছে না, প্রচন্ড রোদ, রোডে কোনো লোকজন নাই, একদম বন্ধটা ফাঁকা হয়ে গেছে। প্রচন্ড তাপমাত্রা এবং সাথে গরম বাতাস। রাতের বেলা তো কারেন্ট প্রায় যায়, বিশেষভাবে শিক্ষার্থীরা স্কুল করে যাইতে পারতেছে না। ঘন ঘন লোডশেডিং এর ফলে সেচ সংকটে বোরো ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় কৃষকরা। বোরো ধান ফুলতেছে, ফলার সময় যতটুকু পানি দেওয়ার প্রয়োজন সে পর্যাপ্ত পানি পাচ্ছি না আমরা বিদ্যুতের কারণে। কোনো সময় আসে 10 মিনিট থাকে চলে যায়। এই সময় আমাদের পানি পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। যেরোর বিদ্যুতের সমস্যার কারণে আমরা পানিটা সঠিকভাবে পাচ্ছি না। ফলন স্বাভাবিক রাখতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ধান ফসলের ক্ষেত্রে এই মুহূর্তে জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে একেবারে ব্লক পর্যায়ে আমরা সকলেই একেবারে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। SM হামিম, মাই টিভি। দ্বাদশ জাতীয় নির্বাচনে কোন চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করে বলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না। বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় এক প্রশ্নের জবাবে নির্বাচনে আসা নিয়ে জাতীয় পার্টির বক্তব্যের পাল্টা প্রশ্ন ছোড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। দেশের উন্নয়ন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে বনানীর সমাধিতে ঢল নামে সর্বস্তরের নেতাকর্মীদের। শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
সত্যের পক্ষে যারা কথা উচ্চারণ করেন এবং বক্তব্য রাখেন তারা কারাগারে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকাল 11টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ পরবর্তী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমানে সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে রুদ্ধ করার জন্যই বর্তমান সরকার খালেদা জিয়াকে আজও বন্দী করে রেখেছে। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভাণ্ডার লুট, জমি জায়গা দখল। যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে। ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছেন। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ, আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহসালার, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এই সময় উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকি-টকি ও অন্যান্য সরঞ্জামাদি। দুপুরে আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সে সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কিশোর গ্যাং সমাজের বিস্ফোরা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সবাইকে নিয়ে তা উৎপাদন করতে হবে। উপজেলা নির্বাচনে সহিংসতা প্রতিরোধেও র্যাব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলেও জানান আরাফাত ইসলাম। আমিনা হিরা রিপোর্ট। সাথে ছিলেন আগামীতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়ে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের আশ্রয় প্রশ্রয়দাতাদের নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সকলের প্রচেষ্টায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে এবং এদেরকে যারা আশ্রয় প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কিশোর গ্যাং এবং মাদককে আমরা রুট লেভেল থেকে অর্থাৎ সমূলে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। পরে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কুকি-চিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে সহিংসতা এড়াতে র্যাবের প্রস্তুতির কথাও জানান কমান্ডার আরাফাত ইসলাম। যেটাকে ধামাচাপা দেওয়ার বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবেন। পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। নানা সহিংসতা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। প্রতি বছরই বর্ষা ও শুষ্ক মৌসুমে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েন টাঙ্গাইলের নাগরপুরের উপজেলাবাসী। এরই মধ্যে ভিটে বাড়ি, ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন নদীপাড়ের বহু মানুষ। তবে স্থানীয়দের দাবিতে নদী ভাঙন প্রতিরোধে গাইড বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে খুশি স্থানীয়রা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ভিডিও চিত্রে আমিনা হিরা রিপোর্ট। যমুনা নদী বেষ্টিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলা। সারা বছরই এ উপজেলার লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙনে হয়ে পড়েন দিশেহারা।
ব্রিজ, কালভার্ট, গ্রামীণ সড়ক, বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারি স্থাপনা ইতিমধ্যে চলে গেছে নদীগর্ভে। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় নদীপাড়ের অনেক মানুষ চলে গেছেন অন্যত্র। উপজেলাবাসীদের দীর্ঘদিনের দাবি নদী ভাঙন প্রতিরোধে গাইডবাঁধ নির্মাণের। পাথর লাগুক, যাই লাগুক, রাস্তাঘাট যা লাগে এটা হইলে পরে আমরা আরো খুশি। মোরায় যে বুথের মোড় এইটারে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেয় যে ভালো করে বানিয়ে দিল তাহলে আমরা বাঁচবো। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড পুরে যমুনা নদীর বাম তীরে জিও ব্যাগ দ্বারা গাইড বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে খুশি স্থানীয়রা। বানিয়ে তো আমরা খুব খুশি হয়েছি, কাজ হইতেছে, এতে আমরা অনেক খুশি। এখন যে যা আছে ইয়ার উপর দিয়ে দিছে তাতে আল্লাহ ছিল আমরা খুশি হয়েছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, নদীপাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করেন তিনি। আগামী মে মাসের মাঝামাঝি সময়েই আমাদের কাজটি বাস্তবায়ন শেষ হবে এবং শেষ হলে এলাকায় বসবাসকারী জনগণ এবং নদী তীরবর্তী সহায় সম্পদ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। সম্প্রতি বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের ওপরে জিও ব্যাগ ফেলা হবে। ৬ কিলোমিটারের কাজ, বস্তা প্রায় ২১ লক্ষের উপরে বস্তা ফেলানো হবে। প্রথমে বস্তা ফেলে তার উপরে আমরা সিসি ব্লকের কাজ করব। আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী স্থানীয়রা। আমিনা হীরা, মাই টিভি নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং এমন সংবাদ পেয়ে শনিবার বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জুবাইর রহমানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। নিহত 2 জনই বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। তাদের একজনের নাম বাবুল এবং অন্যজন ইউসুফ। নিহত বাবু কিছুদিন আগে ভার্জিনিয়া থেকে এসেছিলেন বাফেলোতে, তার বাড়ি কুমিল্লায়। অন্যদিকে বাংলাদেশ থেকে আসেন ইউসুফ, তার বাড়ি সিলেটের কানাইঘাটে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 100 জেনার স্ট্রিটে শনিবার দুপুর 12:30টায় 2 ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। 1 ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রাখে। এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 4 দফা দাবিতে ভোর 6টা থেকে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। রাস্তায় নেমে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। সড়কে চলছে হাতে গোনা কিছু যানবাহন, বন্ধ বেশিরভাগ গণপরিবহন। চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস এসব এলাকা, জেলা ও মহানগর থেকে ছাড়বে না এবং ঢুকতেও পারবে না। স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদে সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। 19টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 2টি পৌরসভায় মেয়র ও 2টি জেলা পরিষদে কাউন্সিলর এবং 65টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। এছাড়া 7টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর পদে। এর মধ্যে নীলফামারীর জলঢাকা ও রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হচ্ছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত রাত ১টার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের বারোঠাকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ৩ আরোহী। জকিগঞ্জ সিলেট সড়কের বারোঠাকুরি গ্রামের কাছে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ৩ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রেদওয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তারও মৃত্যু হয়। মৌসুমের নতুন ধানে সরগরম দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। কিন্তু তীব্র তাপদাহে মোকামগুলোয় দেখা দিয়েছে শ্রমিক সংকট। অসুস্থ হচ্ছেন অনেকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শ্রমিক সংকটে ধান সরবরাহ ব্যাহত হতে থাকলে চালের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসী রিপোর্ট। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ অন্তত 7টি জেলা থেকে হাজার হাজার মন ধান আমদানি হয়। এবার ধানের বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকেই মোকামে বেড়েছে ধানের সরবরাহ। সেই সঙ্গে শুকনো ধানের আমদানি বাড়ায় দামের পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। বর্তমানে প্রতিদিন এই মোকামে প্রায় 1 লাখ মন ধান কেনা বেচা হচ্ছে, যার মূল্য প্রায় 8 থেকে 9 কোটি টাকা। এখানে প্রতিদিন 50 থেকে 60 হাজার বস্তা ধান লোড আনলোড। মোকামে প্রতিদিন ধান লোড আনলোড করার জন্য রয়েছে 700 থেকে 800 শ্রমিক। কিন্তু অতিরিক্ত তাপদাহের কারণে মোকামে শ্রমিক সংখ্যা কমে গেছে। এছাড়া অসুস্থও হচ্ছে অনেক শ্রমিক। এখন যে প্রচন্ড গরমের কারণে আমাদের আশুগঞ্জে যে লেবারগুলা কাজ করে, প্রত্যেকটা সর্দারের আপনি মনে করেন 30 থেকে 40টা পর্যন্ত শ্রমিক থাকে আর কি। গরমের কারণে কাম কাজ করতে পারি না। তাপমাত্রা কম ছিল, আমরা 7 দিনই কাজ করতাম। সপ্তাহ 7 দিন কাজ করা কোনো সম্ভব না। শরীর দুর্বল জায়গা 90 কেজি লেট দিয়ে ফুজালিয়া উত্তারি না। এর ফলে ধানের দামও বাড়তি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। বর্তমানে মোকামে বিআর 28 জাতের শুকনা ধান 1000 থেকে 1070 টাকা, ভেজা ধান 920 থেকে 970 টাকা এবং মোটা জাতের ধান 760 থেকে 800 টাকার দরে বিক্রি হচ্ছে। মোকাম সংশ্লিষ্টরা বলছেন, প্রচন্ড গরমে শ্রমিক সংকট দেখা দেয় ধানের দামও বাড়তি। প্রায় লোকের 60-70 দিনের দরকার বর্তমানে আছে। অন্য 60-70 দিনের মিলে প্রত্যেকটা সরকারের 10-15 দিনের বেশি হয়ে যায়। গরমের ছুটে আর বস্তায় 90 কেজি। আমি 70 কেজি ওজনের পড়া যদি 90 কেজি বস্তা লয় তা আমার দেওয়া সম্ভব না। গরমে শ্রমিক সংকটের পাশাপাশি মোকামে জায়গার সংকুলন না থাকায় শ্রমিকদের আরও সমস্যা হচ্ছে। আশুগঞ্জ বন্দরের মানুষ দান নিয়ে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছে। ধানের যে জায়গার সংকট রয়েছে, তাতে করে নতুন ধানগুলা জায়গার অভাবে যথেষ্ট পরিমাণ ধান নষ্ট হচ্ছে। ধানের দাম নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার 54 বছরেও 15 গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও একটি সেতু না হওয়ায় এলাকায় প্রায় 25,000 মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বছরে 6 মাস বাঁশের শাখো অবশিষ্ট 6 মাস নৌকা পারাপারে চলাচল করছে। উল্লাপাড়ার প্রতিনিধি আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর রামকান্তপুর খেয়াঘাটে একটি সেতুর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে 15 গ্রামের প্রায় 25,000 মানুষকে। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও আজও নির্মাণ করা হয়নি সেতু। এসব এলাকার লোকজন কখনো নৌকা অথবা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়। জীবিকা নির্বাহ ও খাদ্য চাহিদা মেটাতে নির্ভর করতে হয় কৃষির ওপর। কৃষির সঙ্গে জড়িয়ে ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছে একটি সেতুর কাছে। তো একটা ব্রিজের জন্য আর সব সুবিধা থেকে বঞ্চিত আমাদের পূর্বপাড়ের মানুষ তথা আমরা নিজেও। বড় একটা রোডের প্রয়োজন, রোডে যাওয়াটা অনেক ভালো হবে, অনেক ঘুরে যেতে হয়, এটা অনেক কাছে হবে। সাঁকো দিয়ে পার হওয়া আর বেশি কষ্ট হয়ে যায়। নদীটাতে যদি একটা ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। যাতায়াতে দুর্ভোগের কারণে উপজেলা সদর থেকে এই এলাকার মানুষ অনেকটাই বিচ্ছিন্ন। তাদের দীর্ঘদিনের দাবি একটি সেতু নির্মাণের। নদীর উত্তর পার কোনো স্কুল, কলেজ, মার্কেট কোনো কিছু নাই। এই অঞ্চলের 4-5টা গ্রামের লোক, এখানে নদীর এই পার আছে আপনার 2টা ইউনিয়নে অনেকটি গ্রাম। এই ব্রিজটা
যদি হয় তাহলে অনেকেই উপকৃত হবে, কেননা যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার মৌসুম আসে, তখন 7-8টা অঞ্চলের লোকজন এখান দিয়ে যাতায়াতে অনেক সমস্যা সৃষ্টির সম্মুখীন হয়। খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য অনুমোদন পাঠানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। ওখানকার ব্রিজটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা বোঝাতে পারবো, এবং তখন আমরা এখানে একটি ব্রিজের প্রস্তাবনা অলরেডি দিয়ে রাখছি, সেটা সম্পূর্ণ হবে। এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াত ও দুঃখ লাঘবে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র রুদ্ধ করতেই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে, অভিযোগ রিজভীর। বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিজ ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল ফোর্স মোতায়েন। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।